কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এক একদিন এক একটা বিষয়কে তুলে নিয়ে আসি, যে বিষয়ের ওপর নানান রকম প্রশ্ন উত্তর করা হয় এবং আপনারা সরাসরি ফোনে এই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। এবং কেরিয়ার ওরিয়েন্টেড এই পড়াশুনো নিয়ে আজকে আমাদের এই কি হতে চাই অনুষ্ঠানের বিষয় হলো MBA-তে কেরিয়ার। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর অনিন্দ গুহ, আপনাকে স্বাগত জানাই। অনিন্দ গুহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। তার পাশে রয়েছেন ডক্টর সূর্য শিখা দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ JIS ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাই ম্যাডাম। আর আজকে আপনারা যারা ওই অনুষ্ঠান দেখছেন তারা এই বিষয় নিয়ে কোনো কিছু জানতে হলে সরাসরি ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটা আমাদের নিচে স্ক্রলে যাচ্ছে এবং এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসি আজকের আলোচনার বিষয়। স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। আমরা অনেক ফাস্ট এগিয়ে গিয়েছি, অনেক অপশান আমাদের কাছে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জীবনে প্রযুক্তির অগ্রগতিতে আমরা AI-কেও পেয়ে গিয়েছি। সেইখানে দাঁড়িয়ে আজকালকার স্টুডেন্টরা কেন MBA নিয়ে পড়বে? প্রথমেই বলি, MBA নিয়ে পড়বে কারণ হচ্ছে এখন নেসেসিটি এটাই দাঁড়িয়েছে। আপনি AI-এর কথা বললেন, একজন MBA-তে স্টুডেন্ট যখন ঢুকছে তার প্রথম শিখতে হবে টিম কি করে ম্যানেজ করতে হয়, টিম কি করে করবে, লিডারশিপ কি করে আসবে। তাই জন্য তাকে MBA-টা পড়তে হবে। সেটা না পড়লে সে কিছুতেই জানবে না। আপনি যদি যদি আপনি একাডেমিক দিক থেকে ধরেন, যদি নিজের ব্যক্তিগত জীবনেও দেখুন, আপনার বাড়িকে যখন সামলাতে হয় সেখানেও কিন্তু আপনার একটা ম্যানেজমেন্ট দরকার হয়। সেটা না জেনে আপনি করতে পারবেন না। আর টেকনোলজি আর MBA তো আলাদা রকম না, একসঙ্গেই রয়েছে, এখন জুড়ে গেছে। কারণ আমরা যখন যা কিছু করি, যখন আমরা কোনো ডিসিশন নেব বা কোনো স্ট্র্যাটেজি করব, তখন সবসময় একটা ডেটা অ্যানালিসিস করব। তো ডেটা অ্যানালিসিসটা আমরা উইদাউট টেকনোলজি হবে না। এখন আমাদের কাছে AI চলে এসছে, অনেক সাহায্য পাবো। দুটো মিলিয়ে একসঙ্গে গেলে আমরা MBA ক্যারিয়ারটাকে বা MBA স্টুডেন্টরা নিজেদেরকে আরও বেশি ভালোভাবে উপকৃত হবে তারা। আমি একটু এখানে অ্যাড করব, সেটা হচ্ছে যে কোনো অর্গানাইজেশনে আপনি যদি যান দেখবেন তার বেসিক দুটো তিনটে ডিপার্টমেন্ট আছে। বা একটা অর্গানাইজেশন চালাতে আমাদের কয়েকটা জিনিস দরকার। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে মানি, আর একটা হচ্ছে মেশিন, আর লাস্ট হচ্ছে হিউম্যান বিং। এই চারটেকে আলাদা আলাদা করে ম্যানেজ করা জানাটা খুব জরুরি। AI সবগুলোকে আলাদা করে ম্যানেজ করবে না। তো AI ইজ অলসো আ পার্ট অফ দিস। লাইক সবকটাতেই AI এর কিছু না কিছু কাজ আছে, কিন্তু আমরা এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়বো মানুষকে ম্যানেজ করার জন্য, মানুষের মানসিকতা বোঝার জন্য। আমরা ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট পড়বো, সেখানে আমরা প্রোডাকশন দেখবো, কোন জিনিস নতুনভাবে বানানো যায়, কোন কোন মেশিন দরকার হয়। আরও আমরা ফাইন্যান্স পড়বো, যেটা সব থেকে দরকার, কারণ পয়সা না এলে কোনো ব্যবসায় আলটিমেটলি টিকবে না। আর আমরা মার্কেটিং পড়বো, আমরা যতই AI দিয়ে যতই নতুন গুডস বানাই না কেন, তার একটা কাস্টমার থাকতে হবে, আমাকে তাকে বিক্রি করতে হবে গিয়ে, নাহলে তো অর্গানাইজেশনটা দাঁড়াবেই না প্রফিট না হলে না। তো এই সবগুলোকে আলাদা আলাদা করে ম্যানেজ যে করা, সেইটা আমাদের ম্যানেজমেন্ট শেখায়। আর AI এগুলোকে ইন্টিগ্রেট করছে। সো AI ইজ ভেরি ভেরি কম্পালসারি। আমরা যেমনি আজকাল AI এই জন্য চারটে যে আমি আলাদা আলাদা বললাম, সব কিছুতেই কিন্তু আমরা AI-টাও পড়াই। মানে যখন আমরা HR পড়াচ্ছি, আমরা অ্যাপ্লিকেশন অফ AI ইন HR, অ্যাপ্লিকেশন অফ AI ইন মার্কেটিং, অ্যাপ্লিকেশন অফ AI ইন ফাইন্যান্স, এইভাবে পড়াই। কিন্তু AI সবগুলোকে ইন্টিগ্রেট করবে, কিন্তু ম্যানেজটা করবে মানুষ দিনের শেষে, এবং সেই কারণে আমরা MBA পড়াটা জরুরি। মানে AI-টাই সব নয়, AI-কেও কাউকে কন্ট্রোল করতে হবে। আজকে যেহেতু আমাদের ফোকাস শুধুমাত্র MBA-তে ক্যারিয়ার তৈরি করতে হলে কি কি করা উচিত, মানে তার ব্যাকগ্রাউন্ড কি থাকা উচিত, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। স্যার, আপনার কাছে আসবো যে যেহেতু বারবার করে চলে আসে যে যাই করি না কেন আলটিমেটলি আমার লক্ষ্য হচ্ছে কর্পোরেট জগৎ। MBA করার পর একজন স্টুডেন্ট কিভাবে কর্পোরেট জগতে তার নিজেকে তার গুরুত্বটা বাড়িয়ে তুলবে? দেখুন, আমরা যখন MBA কোর্সটা যে কোনো কলেজে যে কোনো জায়গায় যান, সেই কোর্সের মধ্যে আমরা ফার্স্ট সেমিস্টার থেকে আমরা জোর দিই কিভাবে আমরা কর্পোরেটে নিজেকে এস্টাবলিশ করব। কারণ কর্পোরেটে ম্যাডাম যেরকম বললেন যে প্রত্যেকটা কিছু ডিপার্টমেন্টস আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভেরিয়াস টাইপসের লোক থাকবে। তো আমরা যখন ম্যানেজমেন্টে পড়াচ্ছি তখন আমরা প্রত্যেকটা সাবজেক্টে যেমন HR, ফিনান্স আলাদা আলাদা করে দিচ্ছি। ফার্স্ট দুটো সেমিস্টারে কিন্তু আমরা কমন পড়াচ্ছি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে, প্রত্যেকটা বস্তু সম্পর্কেই তাদের একটা জেনারেল আইডিয়া হবে।
তারপর আমরা সেকেন্ড ইয়ারে যখন যাব তখন আবার আমরা স্পেশালাইজেশন কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টে সে তখন করবে। ইন দ্য মিন টাইম আমরা কি করছি, আমরা একটা ইন্টার্নশিপ দিই ওদেরকে। তার ফলে কিছু ইন্টার্নশিপে ওরা কিন্তু ডাইরেক্টলি কর্পোরেটের টাচটা পাচ্ছে, এবং এটা 2 মাসের ইন্টার্নশিপ কম্পালসারি, প্রত্যেককে যেতেই হবে। এবং তার ফলে কি হচ্ছে, ডাইরেক্ট ওরা কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে, কোনো ডিপার্টমেন্টে সে কাজ করছে, তার মানে ওই এনভায়রনমেন্টটাকে তখন সে বুঝতে পারছে যে আমি কি করতে হবে আমাকে, এবং ফার্দার আমাকে কোন জায়গায় ডেভেলপ করতে হবে, সেইটা না জানলে কিন্তু ছাত্র পারবে না। তো সেই জন্য আমাদের যখন সে একটা এন্ট্রি নেবে, এন্ট্রি লেভেল যখন সে হবে, কারণ আমাকে বুঝতে হবে যে সে কিন্তু ম্যানেজারিয়াল লেভেলে যাবে। যখন সে এন্ট্রি নিচ্ছে ম্যানেজারিয়াল লেভেল, সে কিন্তু কোনো ওয়ার্কার লেভেল বা সেরকম লেভেল নয়। আমাকে তাকে এমনভাবে তৈরি করতে হবে যে সে লোককে ম্যানেজ করতে পারবে, সে ফিনান্স ম্যানেজ করতে পারবে, সে ম্যানেজমেন্ট ম্যানেজ করবে, প্লাস সে আউটসাইড যারা আদার স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকেও ম্যানেজ করতে হবে। তো এই সবগুলোর জন্য আমাদের এই 4টে সেমিস্টার, সব জায়গাতে এখন ইন্ডিয়াতে যা আছে 4টে সেমিস্টারে আমাদের এদেরকে গ্রুমিং করা হয়। এবং তার জন্য আমরা কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেটা হয়, বা ধরুন আমরা ইন্টার্নশিপ দিই, প্রজেক্ট দিই, এবং লাইভ প্রজেক্ট, কেস স্টাডি, এগুলো দেওয়াতে কি হয়, তারা একটা রিয়েল এনভায়রনমেন্ট ফিল করে। এবং তার ফলে তারা যখন পরবর্তীকালে যখন কোম্পানিতে ঢুকছে, তার ফলে ওই এনভায়রনমেন্টটা থেকে ওরা একটা মানে একটা মিল পায়। তার ফলে আমাদের ওদের কাছে সুবিধা হয় যে ওখানে গিয়ে এন্ট্রি নেবার বা কাজ করার, সেই নিয়েও সুবিধা হয়। সেটা একটা এমবিএর একটা অ্যাডভান্টেজ আমাদের। এই অ্যাডভান্টেজের জায়গা থেকে ম্যাম আপনার কাছে জানতে চাইবো যে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, যে এমবিএ করলে তার ক্যারিয়ারের ক্ষেত্রে কি কি সুবিধা সে পেতে পারে? এমবিএ করলে দেখুন, আমি যেরকম আগেও বললাম, যে কোনো অর্গানাইজেশন, ধরুন একটা ওষুধের কোম্পানি, সে কি করছে, ওষুধ বানাচ্ছে, সেখানে কিছু আমার সায়েন্সের লোক দরকার বা ফার্মেসির লোক দরকার, যারা এগুলো করছে, বানাচ্ছে বা রিসার্চ করছে। কিন্তু আলটিমেট গোল কি, সেটা হচ্ছে আমাদের জিনিসটাকে বাজারে বিক্রি করতে হবে, আমাকে কাস্টমারের কাছে পৌঁছতে হবে। তো এই জন্য প্রতিটা ছাত্রছাত্রীকে আমরা শুরু থেকে শেখাই যে কিভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টকে ম্যানেজ করা যায়, এবং সেটা ছাত্রছাত্রীরা কিভাবে আলটিমেটলি যখন জবটা পাবে তখন কিভাবে কাস্টমারের কাছে পৌঁছতে পারে। দ্যাট ইজ আ ভেরি, এবং শুধু পৌঁছানো না, তাকে রিটেন করতে পারে। ও একবার কিনতেই পারে একটা কিছু, কিন্তু সে বারবার আমার কাছেই ফিরে আসবে, এবং আমি তাকে এমন সার্ভিস দেব তাতে বারবার ফিরে আসবে। সেই যে একটা ওভারঅল গ্রুমিং যে করানোটা, সেটা শুধু যে থিওরিটিক্যাল নয়, স্যার যেটা বললেন, সেটাকে প্র্যাকটিক্যাল, আমরা এটাকে বলছি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। এই জন্য আমরা এখন কি করছি জানেন, যেহেতু আমাদের অটোনমাস ইউনিভার্সিটি, আমরা নিজেরা অনেক কারিকুলাম ডেভেলপ করতে পারি। আমরা বলছি যে তুমি কাজ করো, কারণ সব কিছু 4 দেওয়ালের মধ্যে হাতে মানে জাস্ট লিখে পড়ে বইয়ের নলেজ ইজ নট দি আলটিমেট ওয়ান। তুমি কাজ করো, তুমি বা একটা কেন, তুমি 4টে ইন্টার্নশিপ করো, কিছু অনলাইন করো, কিছু অফ, কারণ আজকাল অনলাইনের একটা বিশাল বাজার। তো কিছু অনলাইন করো, কিছু অফলাইন করো, করে তুমি বারবার চাকরি মানে কাজ করো, যাতে তোমার কিছু আর্নিংও হয়, তুমি অ্যাকচুয়ালটাও শেখো যে কি হচ্ছে, প্লাস তুমি যেটা বইয়ে আছে, যেটা তোমার আলটিমেটলি অ্যাপ্লাই করতে হবে গিয়ে অর্গানাইজেশনে, সেইটা তুমি করো। সেজন্য আমরা আজকাল প্রচণ্ডভাবে ইউনিভার্সিটি থেকে যে আমরা এমবিএ করাচ্ছি, তাতে আমরা বারবার বলছি যে তোমরা কিপ অন ডুইং ওয়ার্ক। ইনফ্যাক্ট যাদের ছোটোখাটো বিজনেস আছে, ধরুন অনেক ছেলে মেয়ে আছে বিকম করে বাবার বিজনেসে ঢুকে গেল, 4-5 বছর বাদে মনে হলো আমিও তো একটা মাস্টার্স করতে পারতাম। এবার বিজনেস প্লাস মাস্টার্স দুটোকে ব্যালেন্স করা, সে বিজনেস ছেড়েও বেরোতে পারছে না, কারণ সে ততদিনে অনেকটা বিজনেসের মধ্যে ঢুকে গেছে, প্লাস ম্যানেজমেন্ট করা। কিংবা এই যেটা বললাম, 4-5 বছর ধরে ওয়ার্ক ফ্রম হোম করছে কোনো মহিলা, তার মনে হলো যে ছোট বাচ্চা ছিল, বড় হয়ে গেছে বাচ্চা, এবার যদি আমি একটা মাস্টার্স করতে পারি, চাকরিটাও ছাড়তে পারবে না, বিকজ দ্যাটস দ্য নিড অফ দি ফ্যামিলি। তো আমরা দুটোকে ব্যালেন্স করে আমরা এমবিএ করাবার চেষ্টা করছি, যাতে ও কাজটাও চালাতে পারে, আবার ম্যানেজমেন্টে একটা ভালো ভিভিড নলেজ পেতে পারে, যাতে পরবর্তীকালে চাই ও বিজনেসটাকেও আরও বড় করতে পারে, বা যে ওয়ার্ক ফ্রম হোম করছে সেটাকেও আরও বেটার কিছু জায়গায় নিয়ে যেতে পারে। সো এই জন্য আমরা নানাভাবে নানা রকম ছাত্রছাত্রীদের আরও এনকারেজ করার চেষ্টা করছি যে তোমরা এমবিএ পড়ো, বিকজ দ্যাট উইল টিচ ইউ হাউ টু ম্যানেজ এভরিথিং। ঠিক, আমরা এই আলোচনায় আসবো এমবিএ তে ক্যারিয়ার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির পর আরো অনেক কিছু জানানোর আছে এই বিষয় নিয়ে, সঙ্গে থাকুন।
তথ্য পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান, যুক্তিতর্ক, প্রতি বুধবার সন্ধ্যে 7:30টায় দেখুন বিডি বাংলায়। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা শব্দের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। এমবিএতে কেরিয়ার এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। কি হতে চাই এই অনুষ্ঠানে, বিরতির আগে আমরা বেশ খানিকটা আলোচনা করেছি, কিন্তু এমবিএ টোটাল বিষয়টাকে ম্যানেজ করে নিয়ে এগিয়ে চলা। স্যার, আপনার কাছে আসবো, যেহেতু পুরো বিষয়টায় ম্যানেজমেন্টের একটা ব্যাপার রয়েছে, তো কেরিয়ার এবং মানে প্রফেশনাল জগৎ এবং ব্যক্তিগত জগৎ এই দুটো নিয়েই তো একটা মানুষ কমপ্লিট ম্যান বলা যেতে পারে, বা কমপ্লিট উওম্যান। তো সেক্ষেত্রে এমবিএ এই দুটো জায়গাকে কি ব্যালেন্স করতে সাহায্য করে? অবশ্যই, কারণ এখানে বেসিকটাই হচ্ছে ম্যানেজমেন্ট। আপনি কিভাবে ম্যানেজ করবেন এবং সিস্টেমেটিক্যালি ম্যানেজ করবেন এবং কিছুটা হচ্ছে ট্যাকটিক্যালি ম্যানেজ করবেন। তো আপনি যখন ঘরে ধরুন একটা কোনো সমস্যা আছে, বা আপনি সারাদিন একটা মাসের একটা হিসাব করেছেন, আপনি তো ঘর চালাচ্ছেন, তো আপনার তো একটা ম্যানেজমেন্ট আছে যে সপ্তাহের প্রথমে আমি এই জিনিসগুলো রান্না করব, এই বাজার করব, এটাও কিন্তু ম্যানেজমেন্ট। আপনি কত টাকা কত জায়গায় খরচ করবেন, বা মেয়ের টিউশনি, ছেলের টিউশনি আছে, সেগুলো কীভাবে ম্যানেজ করবেন, এটাও ম্যানেজমেন্ট। তো এবারে যখন আপনি কর্পোরেট জায়গায় আসছেন বা যখন আপনি পড়ছেন, যেমন ধরুন আমাদের এখানে আমাদের কলেজে একটা আইডিয়া ল্যাব আছে, তো সেখানে অনেক জিনিস ওরা প্রোডাকশন করে। তো আমাদের ছেলেদের দিয়ে আমরা কি বলছি এবারে যে ওইগুলোকে আমাদেরকে দাও, আমাদের ছেলেরা ওটা মার্কেটে গিয়ে সেল করবে। তার ফলে কী হচ্ছে না, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে কীভাবে ম্যানেজ করা যায় কাস্টমারকে, একদম বেস লেভেল থেকেই তারা শিখছে। তো এই যে ম্যানেজিং ব্যাপারটা, বা আপনার ধরুন ফিনান্স, ধরুন একটা টাকা তাকে স্টার্ট আপ আমরা এনকারেজ করছি, আইডিয়া ল্যাবের সঙ্গে আমাদের কলেজে রয়েছে, সেখানে আমরা একটা জেনারেট করছি যে স্টার্ট আপ করুক, আমাদের ছেলেরা স্টার্ট আপ করুক, তোমার প্রোডাক্ট করো, আমরা স্টার্ট আপ করবো, করে দুজন একসঙ্গে যাব। তো এই যে ম্যানেজিং ব্যাপারটা, ফিনান্স করবে, তারা নিজেরা হিসাব রাখবে। এবং এখন অনেক ইন্ডাস্ট্রি দেখবেন আপনি, অনেক ইন্ডাস্ট্রি এখন ইউনিভার্সিটি বা কলেজগুলোর সঙ্গে টাই আপ করছে, তাদের বিভিন্ন রকম সমস্যা তারা আমাদের কাছে নিয়ে আসছেন, আমরা তাদেরকে সাজেশন দিচ্ছি, বা আমাদের স্টুডেন্টরা সাজেশন দিচ্ছেন। এবং আমাদের দেশে বলে না, বাইরেও এটা হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা এসে যেমন বলছে, তারপর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা হচ্ছে। কারণ কি, সেখানকার ম্যানেজার তাদের আরও বেশি উন্নত করার জন্য, তাদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এইগুলো সবই আমাদের ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। তো এমবিএ ছাড়া তো এগুলো সম্ভব নয়। এবং আপনি ওয়ার্ক যেটা বলছেন, ওয়ার্ক লাইফ, একজন মানুষ যখন চাকরি করছেন, হয়তো তিনি এমবিএ করেননি, এবার তার মনে হচ্ছে যে না, আমি আমার ক্যারিয়ারটাকে আরেকটু ডেভেলপ করব, তার জন্য অপশান এখন আসছে আপনার এমবিএ, মানে এক্সিকিউটিভ এমবিএ, অথবা অনেকে পার্ট টাইম এমবিএ করতে পারেন, তার কোনো এজের বার নেই, সেরকম আছে। আবার কিছু কিছু জায়গায় আছে, ধরুন ফ্যামিলি বিজনেস আছে, তার জন্য ফ্যামিলি বিজনেস জন্য আলাদা এমবিএ হয়। সুতরাং ব্যাপারটাকে অনেক ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজ করার জন্য আমার এমবিএটা খুব নেসেসারি। এবং আমরা কলেজগুলো, ম্যাডামও এগ্রি করবেন যে কলেজগুলো আমরা এটা নিয়ে ভাবছি, আমরা বিভিন্ন ধরনের এমবিএ কোর্স আমরা চালু করছি, বিভিন্ন স্পেশালাইজেশন চালু করছি। যেমন আমাদের কলেজে আমরা আপনার অপারেশনস আর সাপ্লাই চেইন চালু করেছি। কারণ কি না, এখন একটা মার্কেটিং থেকে একটু সাইডে গিয়ে আমরা সাপ্লাই চেইন দরকার, কারণ মার্কেটে জিনিস আসবে, প্রোডাকশন হবে, কিন্তু সেগুলোকে কাস্টমারের কাছে নিয়ে যাওয়া, তার জন্য তো আমার একটা চেইন দরকার হয়, লজিস্টিক দরকার হয়। তো সেইগুলো আমাদের কিন্তু ছাত্রদের জানানোর দরকার, যারা এমবিএ পড়তে চায় জানবে।
না হলে কিন্তু সেটা সাকসেস হবে না, বা আমার ফিডব্যাকটাও আসবে না যে আমার কোনটা কত চাই। তো সেই জন্য আমাদের সেরকম আমরা বিভিন্নভাবে ডেভেলপ করছি নিজেদের, এবং যেটা আপনাকে বললাম আইডিয়া ল্যাবের সঙ্গে টাই আপ করছি, স্টার্ট আপ, এগুলো সমস্ত কিছু এখন হচ্ছে। তো ম্যানেজমেন্ট এখন ক্যারিয়ার হিসেবে খুব ভালো পরিমাণে দরকার লোকের, এবং আমরা চাই আরও বেশি ছেলে ম্যানেজমেন্টে আসুক। এখনও প্রপার আপনি যদি হিসেব করেন গোটা ইন্ডিয়াতে এমবিএ এখনও শর্টেজ আছে। মানে বেশি ছেলে বলতে বেশি স্টুডেন্ট। ম্যাম আপনি রয়েছেন এখানে, আমরা জানি যে আমাদের বাড়ির ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু ম্যাক্সিমামই আমাদের মহিলাদের এবং মাদের। এই ক্ষেত্রে এমবিএ এর ক্ষেত্রে কারা বেশি আসছে, ছেলেরা না মেয়েরা? কারণ আমরা জানি, মানে এটা স্যার এগ্রি করবেন অবশ্যই, যে মেয়েরা অনেক বেশি ভালো ম্যানেজমেন্টে দক্ষ হতে পারে। আমি সেটা ফার্স্টে দিলাম উদাহরণ যে আপনি ঘরে কিভাবে ম্যানেজ করেন। না, আগে পুরুষরা বেশি আসতো, এখন কিন্তু মানে মহিলা পুরুষ ইকুয়াল নাম্বারসেই আসছে। তবে দেখা যায় যে বেশি মেয়েরা বেশি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের দিকে যায়, আর যদি বা মার্কেটিং এর দিকে যায় তারা ইনহাউস মার্কেটিংটাই বেশি পছন্দ করে, ওয়ারেস পুরুষদের বেশিটা আউটসাইড মানে সেলস, বিজনেস ডেভেলপমেন্ট, ফাইন্যান্স এই দিকে বেশি ঝোঁক। কিন্তু স্যার যেটা বললেন না, আমাদের এখন আর, আগে আমরা 3টে স্পেশালাইজেশন জানতাম, মার্কেটিং, এইচআর, ফাইন্যান্স, ওইটুকু। এখন আমাদের সবকিছু না মানে স্পেশালাইজেশন বলতে গেলে সেটা একটু দাঁড় করাচ্ছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, তার কাছে চলে যাব। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কোত্থেকে বলছেন? অশোক কুণ্ডু। হ্যাঁ, কোত্থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, আপনার প্রশ্নটা রাখুন। প্রশ্নটা হচ্ছে, শুনছি যে জব করতে করতে এমবিএ করা যাবে, তা এটা কিভাবে হবে? কোন কোম্পানিতে যে ছেলে জব করছে আর কি, সে কিভাবে এমবিএটা করবে? অনলাইনে কি এটা করার প্রসিডিওর আছে? ঠিক, খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ ফোন করার জন্য। ম্যাম, যিনি চাকরি করছেন তাকে তো তার চাকরিটাকে তো বজায় রাখতেই হবে। আমরা একটা এক্সিকিউটিভ এমবিএ নিয়ে আসছি খুব শিগগিরই। সেখানে মিনিমাম আমরা 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখব। এটা একটা এআইসিটি নর্ম, এটা দেখতেই হবে আমাদের। তারপরের কথা হচ্ছে আমাদের কিছু ক্লাস করতে হবে, সেটা জেনারেলি আমরা উইকেন্ডস করাবো, কারণ কিছু আওয়ার্স যেটা এআইসিটি বলে যে আমাকে এতগুলো আওয়ার্স ক্লাস আওয়ার্স দেখাতে হবে, তো সেটা আপনাকে দেখাতেই হবে কোনো না কোনোভাবে। তো সেইটা আমরা ক্লাস আওয়ার্সগুলো উইকেন্ডে দেখাবো, আর কিছু জিনিস আমরা অনলাইনে দেখাবো। ইটস আ মিক্সচার অফ অফলাইন অ্যান্ড অনলাইন, দুটো করে আমরা জিনিসটাকে শেষ করব। প্লাস আমরা কি করছি, ধরুন যে চাকরি করছে তিনি তো একটা কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টে বা অ্যাকাউন্টসে চাকরি করছে, তা আমরা কিছুটা তাদের অ্যাসাইনমেন্টস দিয়ে ইকুইভ্যালেন্সও করাচ্ছি যে হ্যাঁ আমাদের এই মুহূর্তে আমাদের দরকার এই চ্যাপ্টারটা বা এই মডিউলটা পড়া হচ্ছে। তা আপনি জানেন, উনি বললেন আরে আমি তো এই মডিউলে কাজই করছি, ঠিক আছে তাহলে আমাদের এই মডিউল যদি কাজ করছেন তাহলে এই অ্যাসাইনমেন্ট করে আনুন, যেগুলো আমরা ক্লাসরুমে পড়াচ্ছি সেগুলো ওনাদের অ্যাসাইনমেন্টে করতে দিলাম। প্লাস আমরা এনাফ নোটস, পিপিটি, অনলাইন বুকস সেগুলো সব ছাত্রছাত্রীদের দিয়ে দিই, যাতে ওরা কাজ করতে করতেও ভালোভাবে পড়াশোনা করতে পারে, কোনো অসুবিধা না হয়। তাছাড়া আরেকটা নতুন জিনিস আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে কেউ এক্সিকিউটিভ এমবিএ করতে চাইলে অনলাইনে আমরা একটা ইটালিয়ান ইউনিভার্সিটির সঙ্গে এমওইউ করতে চলেছি খুব শীঘ্রই। আর যদি কেউ এরকমভাবে করতে চায় যে আমাদের মানে কিছুটা ম্যানেজমেন্ট এমবিএ এখানে করলো 1 বছর বা 1.5 বছর, তারপরে কিছুটা গিয়ে বিদেশে পড়লো, আমরা সেইগুলো আমরা শুরু করছি সামনের মানে সামনে 2025-এর যে বছরটা থেকে, সেই সময় নেক্সট মান্থ থেকে না 2025 মানে মে জুনে যে সেশনটা মানে শুরু সেশন শুরু হয় তো মে জুনে, তো মে জুন থেকে আমরা এরকম কোলাবোরেশনে যাচ্ছি যে এখানে কিছুটা পড়লো কোনো একটা স্পেশালাইজেশন, যেমনি আপনি এআই বললেন, এআই তে এখনো হয়তো বিদেশের কিছু জায়গা অনেকটা উন্নত, আমরা কোনো একটা ইউনিভার্সিটিতে পাঠাবো তাকে যে ঠিক আছে তুমি ফাইন্যান্স আর এআই এর যে কাজ হচ্ছে বা ক্রিপ্টোর যা কাজ হচ্ছে তুমি ওইখান থেকে শিখে আসো 2 মাস 3 মাস বা 6 মাস করে, আমরা এরকম একটা কোলাবোরেটিভ এমবিএও শুরু করছি। ঠিক ঠিক, আমরা আলোচনা বেশ খানিকটা এগিয়ে নিয়ে গিয়েছি, আরও আলোচনার বেশ খানিকটা পর্ব বাকি রয়েছে। এখন নেব একটা বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
তথ্য পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান। যুক্তি তর্ক প্রতি বুধবার সন্ধ্যে 7:30টায় দেখুন বিডি বাংলায়। কিছু হুল্লোড় হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। ফিরে আসি। আর আজকে আপনারা দেখছেন আমরা আলোচনা করছি এমবিএ তে ক্যারিয়ার এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে গেস্টরা রয়েছেন তাদের কথা শুনবো। স্যার, আপনার কাছে এবার চলে যাব যে আমরা জানি যে সাধারণ পড়াশোনা এবং আজকাল যেহেতু স্পেশালাইজেশনের যুগ বলছি আমরা, তো এমবিএ তে স্পেশালাইজেশন এবং সাধারণ পড়াশোনার মধ্যে তফাৎটা কোথায়? কেন দরকার স্পেশালাইজেশনের দরকার আছে কি? অবশ্যই, কারণ আপনি যখন কোম্পানিতে বা কোনো অর্গানাইজেশনে ঢুকবেন তখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকে, তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে কাজ করে। হয়তো আমরা ইন্টিগ্রেট করি কিন্তু আলাদা করে কাজ করে। তো স্পেশালাইজেশন দরকার এই জন্য, আমরা দেখুন আপনাকে প্রথমেই বললাম যে ফার্স্ট ইয়ারে আমরা কমন পড়াচ্ছি, তার মানে সবগুলো ডিপার্টমেন্টের অ্যাভারেজ একটা নলেজ ওদেরকে দিচ্ছি। কিন্তু সেকেন্ডে যখন আমরা যাচ্ছি সেকেন্ড ইয়ারে, তখন আমরা তাকে বলছি স্পেশালাইজেশন নাও। তার মানে তুমি ফিনান্স সম্পর্কে জানো, ফিনান্স ডিপার্টমেন্ট সম্পর্কে জানো, তুমি অথবা তুমি মার্কেটিং ডিপার্টমেন্ট সম্পর্কে জানো। তার মানে কি, সে তখন ওইটা জানলে পরে ওই স্পেসিফিক এরিয়াতে তার একটা এক্সপার্টাইজ তৈরি হবে। এখন দেখুন কোম্পানিগুলো আজকালকার দিনে আর ট্রেনিং দেয় না, তারা সবসময় চাইবে এন্ড প্রোডাক্ট নেবে। আপনি ব্যাংকে ধরুন বা সবখানে এন্ড প্রোডাক্ট নেবে। এবার কি হচ্ছে, আমরা যখন স্পেশালাইজেশন দিই, ধরুন আমাদের কলেজে জিআইএসে, তো সেইখানে হচ্ছে দুটো স্পেশালাইজেশন দিচ্ছি। সাপোজ একটা ছেলে মার্কেটিং নিল, তার সঙ্গে সঙ্গে সে ফিনান্স নিচ্ছে। তার মানে কি, সে মার্কেটিং সম্পর্কে তার নলেজটা হচ্ছে, আবার ফিনান্স সম্পর্কে সে ভালোভাবে জানছে। এবং সে যখন কোম্পানিতে যাচ্ছে তখন কিন্তু সে দুটো ডিপার্টমেন্টেই কাজ করতে পারবে, তার কোনো সমস্যা নেই। তার ফলে কি, তার একটা এরিয়া বেড়ে গেল, তার এক্সপার্টাইজটা বাড়লো। যে কোম্পানিগুলো কিন্তু এখন এইটাই চায় যে একটা ছেলে যখন ঢুকবে তাকে আমি ট্রেনিং আর দেবো না, সে তৈরি হয়েই আসবে, তাকে আমি সঙ্গে সঙ্গে কাজে লাগাবো ডে 1 থেকে, যাতে সে কাজটা করতে পারে। তো সেই অনুযায়ী ধরুন আমরা আগে যেরকম 2-3টে স্পেশালাইজেশন নিতাম, এখন আমরা আরও ইনক্রিজ করছি। আমাদের ধরুন আগে ছিল ফিনান্স, ছিল মার্কেটিং, এইচআর, সিস্টেম, এইরকম আমরা জানতাম। এই চারটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু তারপরে আমরা ওটাকে বাড়িয়ে গিয়ে আমরা করলাম কি সাপ্লাই চেইন অপারেশনস। তারপর এখন আমরা চিন্তা করছি নেক্সট ডে থেকে আমরা হয়তো অ্যানালিটিক্স চালু করব। এখন একটা নতুন এসছে আপনার হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, যেটা এখন খুব দরকার। ঠিক স্যার, আমরা হেলথ কেয়ার ম্যানেজমেন্টের এই জায়গাটায় ফিরে আসছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু চলে এসেছেন, চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমার নাম হচ্ছে অয়ন চক্রবর্তী, আমি শ্রীরামপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি আপনাদের আজকে এমবিএ তে ক্যারিয়ার হিসেবে একটা টপিক চলছে। আমি আফটার পাসিং দি এমবিএ, ইজ দেয়ার এনি অপরচুনিটি টু হ্যাভ এ পিএইচডি? এটা সম্বন্ধে আপনাদের এক্সপিরিয়েন্স যারা দুজন আছেন প্যানেলিস্ট, আমি একটু জানতে চাইছি। নিশ্চয়ই, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা হেলথ সেন্টারের কথা তো আপনার কাছে শুনবো, এবং তার সঙ্গে আমাদের যে দর্শক বন্ধু বললেন যে হায়ার এডুকেশনে কি অপরচুনিটি অবশ্যই আছে, কারণ উনি এমবিএ পাস করে উনি রিসার্চে আসতে পারেন, পিএইচডি করতে পারেন। এখন তো এটা রয়েছে, উনি চাকরি করতে করতে পিএইচডি করতে পারেন, কারণ পার্ট টাইম পিএইচডি আর ফুল টাইম পিএইচডি দুরকম অপশানই এখন আছে। আর আমাদের এনইপি এখন অনেক ফ্লেক্সিবিলিটি দিয়েছে যে আমরা করাতে পারি, কোনো অসুবিধা নেই। উনি এখন পরীক্ষা দিতে হবে একটা, জাস্ট সেই পরীক্ষা দিয়ে আপনি আপনার এরিয়া চুজ করুন,
আপনার ইউনিভার্সিটি চুজ করুন, আপনার কোন গাইড লাগবে আপনি ইউনিভার্সিটিতে যান, সেখানে কথা বলুন, ওরা আপনাকে হেল্প করবেন। আপনি আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদের হেল্প করে দেবো, কোনো সমস্যা নেই। আমরা জেনারেলি পিএইচডিটা করাই হচ্ছে ম্যাকআউটের থেকে, আমরা যেহেতু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ। আমরা আবার ইউনিভার্সিটি থেকে করাই, যেহেতু আমরা অটোনমাস ইউনিভার্সিটি, মানে জেআইএস এর আমব্রেলার তলাতেই দুভাবে, মানে দুটো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা যায়। একটা হচ্ছে ম্যাকআউট, তাহলে যেতে হবে জেআইএস কল্যাণীতে, জেআইএস কলেজ কল্যাণীতে। আর যদি আমাদের জেআইএস ইউনিভার্সিটির আন্ডারে পিএইচডি করতে হয় তাহলে আসতে হবে জেআইএস স্কুল অফ ম্যানেজমেন্টে। এই দুটো জায়গা থেকে পিএইচডি হয়। এবং আজকাল যেটা নতুন হচ্ছে, ম্যানেজমেন্টে পিএইচডি তো বহুকাল হচ্ছে, কারণ যত ফ্যাকাল্টি এখন সবই কোনো এককালে পিএইচডি করেছি আমরা। কিন্তু এখন যেটা হচ্ছে ক্রস এরিয়া, ধরুন কেউ ফার্মাসির আছে আর কেউ হচ্ছে ম্যানেজমেন্টের আছে, এবার তার হয়তো আন্ডারগ্র্যাডসটা হচ্ছে সায়েন্সে বা বায়োটেকনোলজিতে, তারপরে সে এমবিএ করেছে, এবার সে গিয়ে পিএইচডি করতে পারে কোনো একটা জায়গায়, ধরুন জেনেটিক ম্যানেজমেন্টে এরকম। সো আমরা দুজন গাইড প্রোভাইড করি, একজন ম্যানেজমেন্টের আর একজন ওই বায়োসায়েন্স ডিপার্টমেন্ট থেকে, যাতে একটা ক্রস এরিয়াতে একটা নতুন কিছু কাজ হয়। কারণ সিম্পল মার্কেটিং, সিম্পল এইচআরে আজ বহু বছর ধরে পিএইচডি হয়ে চলেছে, মানে কিছুটা হলেও স্যাচুরেটেড হয়ে যাচ্ছে জিনিসটা। সো নতুন কিছু পাওয়ার জন্য আমরা ক্রস এরিয়াতে পিএইচডি করাচ্ছি আজকাল, তো অ্যান্ড উইচ ইজ আ ভেরি সাকসেসফুল ওয়ান এই মুহূর্তে। মানে এখন হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি এরিয়া, মানে কোনো একটা এরিয়াতে আপনার ফিক্স থাকছে না। একজন ধরুন ম্যানেজমেন্ট থেকে হলেন, আরেকজন আরেকটা এরিয়া থেকে হলেন। অনেক সময় ইন্ডাস্ট্রির লোকও আসছেন আমাদের কাছে, ধরুন তিনি হয়তো বিটেক এমটেক করেছেন, তারপর তার ইচ্ছা হয়েছে তিনি পিএইচডি করবেন, আসছেন। সুতরাং অপশন রয়েছে, প্রচুর অপশন আছে। আপনার কাছে আসবো যে ফুল টাইম, হাফ টাইম এবং এক্সিকিউটিভ প্রোগ্রাম রয়েছে, সেক্ষেত্রে পার্থক্যটা কোথায় এমবিএ ক্ষেত্রে? জানবে সব এক, হ্যাঁ, শুধু হাফ টাইম বলে কিছু নেই, ফুল টাইম, পার্ট টাইম যেটা, আর পার্ট টাইম বলে অ্যাকচুয়ালি কিছু নেই, সবই ফুল টাইম। ইদার ইটস অ্যান এক্সিকিউটিভ এমবিএ অর যেটা আমরা স্টুডেন্টসদের পড়াই ফুল টাইম এমবিএ। এক্সিকিউটিভ এমবিএরা একই জিনিস পড়বে, কিন্তু তারা যেহেতু রোজ স্কুল অফিসে যাচ্ছে, কর্পোরেটে যাচ্ছে, তাদের তো আর রোজ সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি ক্লাস করার উপায় নেই। তো আমরা সেইটাকে এক্সস্টিভ স্যাটারডে সানডেতে পড়িয়ে সেই ক্লাস আওয়ার্সগুলো কমপ্লিট করব, প্লাস কিছু ভালো স্টাডি মেটেরিয়াল, কিছুটা পার্ট হয়তো যদি আমরা অনলাইনে দিয়ে দিতে পারি সেটা দিয়ে দেব, দিয়ে আমরা পুরো জিনিসটাকে কমপ্লিট করব। তাছাড়া যে মানে ডেলিভারেবলস যা ওদের কাছে দুজনই একই পাবে, যে ফুল টাইম করছে সেও যা পাবে, এক্সিকিউটিভ করছে যে সেও তাই পাবে। পার্ট টাইম বলে এখন আর কিছু নেই না, পার্ট টাইম বলে অ্যাকচুয়ালি এআইসিটি যদি অ্যাফিলিয়েটেড থাকে, এআইসিটিতে আমাদের এখানে পার্ট টাইম বলে কিছু নেই, ফুল টাইমই, দুটোই ফুল টাইম। একটা হচ্ছে এক্সিকিউটিভ ফুল টাইম আর একটা হচ্ছে এমনি ফুল টাইম। একটা আছে ম্যাডাম ডিসটেন্স বলে, ডিসটেন্স একটা মোড আছে, সেটা আমাদের এখানে হয় না। না আমাদের হয় না, কিন্তু ইউজিসি থেকে করতে পারে কেউ, কিন্তু জেআইএস যেটা দিচ্ছে সেখানে কোনো নেই পার্ট টাইম বলে। স্যার, এমবিএ প্রোগ্রামের কি কি গুরুত্বপূর্ণ দক্ষতা হতে পারে? এমবিএ প্রোগ্রামের গুরুত্বপূর্ণ দক্ষতা বলতে একটি ছেলেকে সে ধরুন তার চলাফেরা, তার ম্যানেজমেন্ট, কথাবার্তা, কমিউনিকেশন স্কিল, তারপরে তার অ্যানালিটিক্যাল স্কিল। কারণ হচ্ছে আপনার এমবিএ যখন সে পড়ছে তার পরবর্তীকালে সে ইন্ডাস্ট্রিতে যাবে, ধরুন আপনার মার্কেটিংকেই গেল, মার্কেটিং ডিপার্টমেন্টে, তো সিস্টেমটা থাকে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে প্রতিবারই একটা করে টার্গেট দেওয়া হয়, টার্গেট তৈরি করা হয় দাদা, এবং তার অনুযায়ী কিন্তু আপনার ওখানে প্রোডাকশন শিডিউলিং হয় যে কোনো কোম্পানিতে। সো মার্কেটে যখন আপনি টার্গেটিংটা করবেন তখন অবভিয়াসলি আপনাকে মার্কেট থেকে ডেটা নিতে হবে এবং সেই ডেটাকে আপনার অ্যানালিসিস করতে হবে। তো অ্যানালিটিক্যাল একটা ব্রেন, অ্যানালিটিক্যাল একটা থাকতে হবে তাকে। তারপর হচ্ছে ধরুন মার্কেটিং ডিপার্টমেন্টে সে 10টা লোককে নিয়ে কাজ করবে, 10টা সেলস পার্সনকে সে মার্কেটে পাঠাবে, তার মানে তার ম্যানেজমেন্ট স্কিল সেটাও তার থাকার দরকার। আর সে স্টুডিয়াস হতে হবে, শুধু ওই এমনি আমি ভাববো যে এমবিএ মানে শুধু আমি পড়বো বা সেরকম ঘুরে বেড়াবো, ম্যানেজ করবো, ওরকম ভাবেও না, তাকে জিনিসটা জানতেও হবে। কারণ এমবিএর মধ্যে অনেকগুলো, যেমন ধরুন কম্পিউটার ওদের মধ্যে আছে, ওদের একটা সাবজেক্ট আছে কম্পিউটার বা ইনফরমেশন সিস্টেম, তো সেটাও কিন্তু ওকে জানতে হচ্ছে। তার মানে ওকে অ্যানালিটিক্স যেমন জানতে হচ্ছে, তাকে আমার ম্যানেজমেন্টও জানতে হচ্ছে, কমিউনিকেশন ভালো হতে হচ্ছে,
তাকে লিডারশিপ কোয়ালিটিস কিছু দরকার, সেটাও দরকার, কারণ তাকে লিড করতে হবে, তার টিমকে লিড করতে হবে সামনে থেকে। আগে ছিল না হয় লোককে, আগের ম্যানেজমেন্টের ডেফিনেশন ছিল লোককে দিয়ে করাবে, এখন তো তা না, এখন তো হচ্ছে সে নিজে যেমন করবে লোককে দিয়েও করাবে, একসাথে করবে, তাকে লিড করতে হবে, তাকে দেখে লোকে শিখবে, তাহলে সেই স্কিলটা লিডারশিপ স্কিল সেটাও তো থাকার দরকার। তো এতগুলো স্কিল তার মধ্যে থাকলে তবেই সে সাকসেসফুলি একজন MBA গ্র্যাজুয়েট হতে পারে। ঠিক ঠিক, আমরা এই বিষয়ে আরও কিছু তথ্য নিয়ে আসবো, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। যুক্তি, তর্ক, তথ্য পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান। যুক্তি তর্ক প্রতি বুধবার সন্ধ্যে 7:30 দেখুন বিডি বাংলায়। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 সকাল সকাল। कल्प लिया था कई दिल आवाज जन जन देखिया आदत बदलो बदले। বিরতিতে যাওয়ার আগে বেশ খানিকটা আলোচনা হলো আমাদের। ম্যাম, আপনার কাছে আসবো যে যারা MBA-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তাদের জন্য ক্যারিয়ারের অপশন কি কি রয়েছে? সেটা বলতে গেলে এটা একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে প্রতিটি অর্গানাইজেশন, সে যদি মানে চাল ডালের কোম্পানি হয়, চানাচুরের কোম্পানি হয়, থেকে কম্পিউটার্স, AI, হসপিটাল, ব্যাংক, আপনি ইউ নেম এনি সেক্টর, আমাদের MBA প্রয়োজন। এবার সেটা কোথায় কিভাবে প্রয়োজন এটার একটা ডেফিনেশন আছে। প্লাস এটা তো গেল চাকরি, নিজের বিজনেস, যেটা স্যারও আগে বললেন যে ফ্যামিলি বিজনেস সামলানোর জন্য আজকাল এত ক্রিটিক্যাল হয়ে গেছে না সবকিছু, তার জন্য ফ্যামিলি বিজনেসেও জন্য MBA খুব দরকার। তো আমরা এটাকে যদি আমব্রেলাটাকে দু ভাগে ভাগ করি, একটা ভাগ হচ্ছে এন্টারপ্রেনারশিপ, নিজের বিজনেস হলে একটা MBA থাকলে কি হয়, জেনারেলি একটি ছেলে হয়তো কমার্স করে এলো, তার হয়তো অ্যাকাউন্টস বা ফাইন্যান্সের ব্যাপারে ভালো নলেজ, কিন্তু HR মার্কেটিং সে ভালো জানে না। সো নিজের বিজনেসে সে তার নিজের ম্যানেজমেন্ট যখন করবে, সে HR-এর লোককে যখন ম্যানেজ করবে, মার্কেটিংয়ের লোককে যখন ম্যানেজ করবে, সে তার ওয়েবসাইট যখন বানাবে, সে তার যদি একটা MBA ডিগ্রি থাকে তাহলে সে অনেক সেটা বেটার ম্যানেজ করতে পারবে। সেকেন্ড যেটা আমব্রেলা, সেটা হচ্ছে চাকরি। চাকরির ক্ষেত্রে আমি যেটা বললাম, আপনি রিটেল এস্টেট বলুন, আপনি রিয়েল এস্টেট বলুন, আপনি ব্যাংক বলুন, হসপিটাল বলুন, হোটেল বলুন, এভরিওয়্যার
কম্পিউটার্স বা সফটওয়্যার কোম্পানি বলুন, সব জায়গায় ম্যানেজমেন্টের দরকার বা MBA দরকার। এবার ওই আপনি যখন একবার ঢুকে গেলেন, আপনার যে স্পেশালাইজেশন আপনি যেগুলো পড়েছেন সেই অনুযায়ী আপনি মার্কেটিংয়ে গেলেন, না HR-এ গেলেন, না ফাইন্যান্সে গেলেন। তবে এখন যেহেতু বললাম না, স্পেশালাইজেশনেরও স্পেশালাইজেশন হচ্ছে, যেমনি আমরা আলাদা করে রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট পড়াচ্ছি, আলাদা করে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট পড়াচ্ছি, আলাদা করে ফ্যামিলি বিজনেস পড়াচ্ছি, ইন্স্যুরেন্স পড়াচ্ছি আলাদা করে, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট পড়াচ্ছি আলাদা করে। কেন? এদের প্রত্যেকটা কোম্পানিরই মার্কেটিং দরকার, কিন্তু ওয়ে অফ মার্কেটিং ইজ ডিফারেন্ট, ওয়ে অফ ট্যাকলিং কাস্টমার্স আর ডিফারেন্ট। সেই জন্য আমরা যখন ডুয়াল স্পেশালাইজেশন দিচ্ছি, মার্কেটিং যদি থাকে তার সাথে তুমি কি ফার্মাতে যেতে চাও, তুমি ব্যাংকিংয়ে যেতে ইন্টারেস্টেড, তুমি রিয়েল এস্টেটে যেতে ইন্টারেস্টেড, তাহলে আরেকটা স্পেশালাইজেশন তোমার সেইটা হোক। স্যার, MBA-তে যারা পড়তে আসছেন বিভিন্ন জায়গা থেকেই আসছেন, আমরা আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারছি, এবং চাকরি করতে করতেও অনেকে আসছেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে আসে যে বেতন, কেরিয়ার গ্রোথ এবং কাজের সন্তুষ্টি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এটা কতটা সন্তুষ্ট করতে পারে? এখন দেখুন, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমার এখানে একটি ছেলে বছরখানেক আগে এসেছিল, ও হচ্ছে বিটেক। এখনকার ছেলেমেয়েরা কিন্তু বোকা না, তারা অনেক ফোকাসড, তারা কিন্তু ঠিক করেই আসে তারা কি করবে। সে তার বিটেক করে এসছে, আমি বললাম তুমি কেন ভর্তি হলে MBA? তখন বলছে, দেখুন স্যার, আমি একটা ব্যবসা খুলবো, স্টার্ট আপ করবো, স্টার্ট আপ করতে গেলে আমার MBA দরকার। বললাম যে তাহলে তুমি রিটার্ন যেটা আপনি বললেন রিটার্ন, বলে আমি MBA করলে আমি জানি যে আমি রিটার্নটা পাবো। তার মানে আমার বোঝা গেল যে প্রত্যেকটা ছেলের মধ্যে একটা আইডিয়া থাকে বা একটা ড্রিম থাকে যে আমি যদি MBA করি আমি একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবো। এবং অনেক কোম্পানিতে কিন্তু আছে, তারা তাদের এমপ্লয়ীদের স্পন্সরশিপ দিয়ে MBA করতে পাঠায়। কারণ কি? তারা কেরিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য এই অপশনটা আছে। তার মানে আমার ইনভেস্টমেন্টটা রিটার্ন হিসেবে আসবে। এবং তারা প্রত্যেকটা ছেলে তারা কিন্তু চাকরির জন্যই আসছে, এবং তারা যখন চাকরিটা পাচ্ছে তারা কিন্তু হাসির মধ্যে, স্যার আমার হয়ে গেছে। এই যে রিটার্ন যেটা আছে এটা কিন্তু একটা পজিটিভ রিটার্ন, এটা নেগেটিভ না। মানে কোনো ছেলে এরকম এসে বলবে না আমার কিছু হলো না 2 বছর পরে, এরকম কিন্তু আমরা পাইনি এখন অবধি, জিরো আমরা এরকম পাইনি। যে ছেলেটা একদম আমরা ধরুন পেলেও না, 2 দিন পরে এসে বলে স্যার আমি চাকরি পেয়ে গেছি। একটা এক্সাম্পলে ধরুন এই 2 দিন আগে আমাদের কিছু ইন্টারভিউ ছিল আপনার ক্যাম্পাসিং, তো একটি ছেলে HR রাউন্ডে সকালবেলা এসে বলছে স্যার আমি ইন্টারভিউ বসবো না। আমার কেন, কী হয়েছে? না স্যার আমার খুব অসুবিধা, আমি বসবো না, আমার কত মাইনে করি ভালো না, অমুক তমুক। তখনও সে মাইনের কথা জানিই না। তো তারপরে আমরা না, তুমি যাও ইন্টারভিউ দাও, কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি তুমি চাকরি নাও কি নাও না পরে ব্যাপার, তুমি আগে ফেস করো। তা সে গেল, আমি বললাম তুমি যখন দেখতে যাই তুমি যেন লেটারটা নিয়ে আসো। এবং আপনার ধরুন 2 ঘন্টা 3 ঘন্টা বাদে সে দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করছে, স্যার নকরি মিল গেয়া, অ্যাকচুয়ালি নন বেঙ্গলি ছেলে। আলাম তাহলে, এবং চাকরিটা এবং সেই রিটার্নটাও কিন্তু ভালো পেয়েছে, তো মাইনেটাও ভালো। আলাম তুমি না জেনে কেন এরকম করলে? যে এরকম একটা মিসকনসেপশন থাকে যে কোম্পানির নাম দেখে আমার মনে হয় যে না চাকরি ভালো না, চাকা ভালো না, কিন্তু তা নয়। MBA যদি পড়ে তার রিটার্ন আছে, এবং সে তার কারণ কি MBAটা আপনার স্কিলটাকে এনহ্যান্স করবে, ডিক্রিজ করবে না। এবং কোম্পানিগুলো এনহ্যান্স স্কিল্ড ওয়ার্কারই চায়, বা তারা পার্সন চায়, সুপারভাইজার চায়, তাদের মূল্য দেবে। এবং এটা প্রুভড, এটা কোনো নয়, এটা প্রুভড, এটা সবসময় বাড়ছে। মানে MBA স্টুডেন্টদের সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা এই আলোচনায় আসবো, এই প্রশ্নটা নিয়েই শুরু করব একটা বিরতির পর। সঙ্গে থাকুন।
তথ্য পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান। যুক্তি তর্ক প্রতি বুধবার সন্ধ্যে 7:30টায় দেখুন বিডি বাংলায়। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। कल्प लिया था कई दिल आवाज जन जन से किया आदत बदलो बदल। করছি এমবিএ তে ক্যারিয়ার এই বিষয় নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা বেশ খানিকটা আলোচনা করলাম রিটার্ন নিয়ে। ম্যাম, আপনার কাছেও আসবো, যদি এইটার সঙ্গে তারপরে আপনি বলে দেন যে এমবিএ স্টুডেন্টদের কি কি ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। একদম, আমি একটু রিটার্নটা দিয়ে বলি যে স্যার বললেন না আজকাল স্টুডেন্টসরা দে আর ভেরি ইন্টেলিজেন্ট, আর ইন্টারনেটের জন্য তারা খুব নলেজড, মানে যাই জানতে চাক না কেন একটা ক্লিকে জানতে পারছে। সেই জন্য দে আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ যে আমার কি রিটার্ন দরকার। এই জন্য আমরা কি করি জানেন তো, কিছু সারা 2 বছর ধরে ছোট ছোট ভ্যালু অ্যাডেড কোর্স করাই। এই ভ্যালু অ্যাডেড কোর্সগুলো যেগুলো সিলেবাসে নেই, এবং এই ভ্যালু অ্যাডেড কোর্সের জন্য সঙ্গে সঙ্গে আমরা একটা করে সার্টিফিকেট দিই। ধরুন একটা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ একটা সার্টিফিকেট ক্লাস হলো, সারাদিন পড়া হলো, বিকালবেলা 2 ঘন্টা বা 3 ঘন্টা ওই ক্লাসটা হলো। সো ওয়ান্স দে গেট দোজ সার্টিফিকেট, ধরুন একটা হচ্ছে এআই ইন ম্যানেজমেন্ট হলো বা কমিউনিকেশন স্কিলস হলো, ওই সার্টিফিকেটগুলো বাইরের লোকরাও এসে করতে পারে এক্সিকিউটিভসরা, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তো কম্পালসারি করে দিই। এরম ওরা সারা 2 বছরে বেশ 5-6টি সার্টিফিকেট পায়। তাতে কি হয়, যখন তারা রিক্রুটারের কাছে যায়, যখন কোম্পানির কাছে যায়, কোম্পানি বুঝতে পারে বাহ তাহলে তো এরা এই কোর্স করেছে, সো কোম্পানিরও না একটা কনফিডেন্স বাড়ে তাদের ওপরে। আর ছেলেমেয়েরাও বোঝে যে ওইগুলো করলে উই উইল গেট সাম রিটার্ন ফ্রম দি কোম্পানিজ, তো দে আর ভেরি মাচ অ্যাওয়্যার। আর চ্যালেঞ্জেস যদি বলতে চান, সেটা ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিকেশন। কারণ কি, যা স্টুডেন্ট খুব কম সংখ্যক ছেলে মেয়েই হয়তো, মানে আমি বলছি ভারতবর্ষের যে জনসংখ্যা সেই অনুযায়ী, যে কম সংখ্যক স্টুডেন্ট ইংরেজি মাধ্যম স্কুলে পড়তে পারে। সো প্রচুর বাংলা, হিন্দি এবং ভার্নাকুলার মিডিয়াম থেকে ছেলেমেয়েরা আসে। সেখানে একটা বড় হয়ে দাঁড়ায় যে এখনো আমরা কিন্তু ইংরেজিটাকেই মেন মাধ্যম কমিউনিকেশনের বলে ধরে নিই, স্পেশালি যখন আমরা ম্যানেজমেন্ট পড়ি। আপনি ম্যানেজমেন্টের বাংলায় লেখা বই খুবই কম পাবেন, ইটস এ ভেরি রেয়ার থিং। সো কমিউনিকেশনটা একটা চ্যালেঞ্জ প্রথম থেকেই, এবং এই জন্য আমরা চাই স্যারের কলেজে হোক বা আমার কলেজে হোক, শুরু থেকে আমরা কমিউনিকেশনের উপর ভীষণভাবে জোর দিই। একদম শুরু থেকে তাদের কমিউনিকেশন আলাদা আলাদা করে শেখানো হয়। আরেকটা যেটা একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল। কারণ অনেক ছেলে মেয়ে আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যাদের একটু হায়ার অ্যানালিটিক্যাল স্কিলস একটু কম থাকে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে এই অসুবিধাটা হয় না জেনারেলি। তো তার জন্য আমরা শুরু থেকে কিছু পেপার্স তো আছেই আমাদের, যেগুলো বিজনেস অ্যানালিটিক্সের পেপার, প্লাস আমরা কিছু সফটওয়্যার যেমনি এসপিএসএস বা কোনো 2-3টে সফটওয়্যার আমরা শেখাই তাদের আলাদা করে, যাতে পরবর্তীকালে গিয়ে তাদের অ্যানালিটিক্সে বা এই যে ডেটা কালেক্ট করে অ্যানালিসিস করে তবে তো তারা পরের স্টেপটা নেবে, তাতে যেন অসুবিধা না হয়। এবং তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভারঅল গ্রুমিংয়ের, যে তুমি কিরমভাবে কথা বলবে, তুমি কিরম জামা কাপড় পরবে,
কারণ একটা ইন্টারভিউতে যেতে গেলে সেইটা আরেকটা ব্যাপার। সো সেটাও আমাদের প্রথম বছরে না শেখানো হলো, পরের যে একটি বছর থাকে যখন ওরা ইন্টারভিউ ফেস করে তখন আমাদের একদম প্রতিটি ছেলে মেয়েকে ধরে ধরে কাউন্সেলিং করা হয় যে তোমার এরম জামা পরতে হবে, এরম ট্রাউজার পরতে হবে, এরমভাবে চুল বাঁধতে হবে, সো দ্যাট ইউ আর ভেরি মাচ অ্যাপিলিং টু দি রিক্রুটিং বোর্ড। স্যার, হায়ার এডুকেশনের কথাটা আমাদের একজন দর্শক বন্ধু প্রশ্নই করলেন, ক্যাট এবং জিম্যাটের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত? দেখুন, ক্যাট বা জিম্যাট এই প্রস্তুতি বলতে আপনাকে খুব টাইম স্পেসিফিক, কারণ কি একটা খুব কম সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আপনাকে করতে হবে এবং এটার জন্য খুব ফোকাসড হতে হবে। মানে আমাকে ক্যাট পেতেই হবে বা জিম্যাট আমাকে পেতেই হবে এবং সেই ফোকাস না হলে কিন্তু এটাকে নেওয়া, এটা ছেলে খেলা বা আমার খেলার ছলে নেওয়ার ব্যাপার নয়। এখন যে কোনো অর্গানাইজেশনে যখন আপনি যাবেন, যে কোনো ম্যানেজমেন্ট স্কুলে, সেখানে আপনার ভর্তি প্রাইমারি ক্রাইটেরিয়াই হচ্ছে এখন ক্যাট, জিম্যাট বা ম্যাট, এই পরীক্ষাগুলো, এই এক্সামগুলো। তো তার ফলে এগুলোর প্রস্তুতি আপনাকে প্রথম থেকেই নিতে হবে। যখন আপনি গ্র্যাজুয়েশন পড়ছেন সেই সময় থেকেই ওটা শুরু করতে হবে। আপনি হঠাৎ করে মনে হলো যে আপনি এখন ক্যাট দেবেন, সেটা করে সম্ভব নয়। এবং তার জন্য আপনাকে টাইম ম্যানেজমেন্ট, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট সবগুলো একসঙ্গে করতে হবে। এবং ক্যাটের আপনি জানেন যে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, শুধু ক্যাটের ওখানে এক্সাম দিয়ে থেমে নেই, কারণ পরে আইআইএমগুলোতে তারপরে বা যে কোনো অর্গানাইজেশনে আপনার জিডি হয়, জিডিপিআই, এবং তার সাথে সাথে আপনার জিডিপিআই এর গ্রুমিংও দরকার আছে। ওটা যেমন আপনি ওটা একটা থিওরিটিক্যাল পরীক্ষা দিচ্ছেন, পেন অ্যান্ড পেপার বা অনলাইন যাই দিন, তারপরে কিন্তু আপনার প্রত্যেকটা আইআইএম বলুন বা প্রত্যেকটা কলেজ বলুন বা আমাদের কলেজেও, আমরা একটাই তো ম্যাডাম, আমাদের কলেজে আপনার জিডিপিআই করাই, তো সেইখানে কিন্তু একটা মার্কস থাকে, তারপরেই একটা সিলেক্টেড লিস্ট বেরোয়। তো তার ফলে এই তিনটে জায়গাকে এক জায়গায় আনতে হবে। কোনো ছাত্র যখন প্রিপারেশন করবে যখন তিনটে এক জায়গায় করতে হবে এবং এটা উইদিন ফোকাস না হলে সম্ভব না। ফোকাস না হলে সম্ভব না। ভালো জিডিপিএল কমিউনিকেশন করতেই হবে, দরকার, সেটাও খুব ভালো। এই ম্যাডাম বলেন কমিউনিকেশন, আমাদের অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখন, আমরা যেমন আমাদের কলেজ যেটা করাই, আমরা এখন চাকরির আগে ওদের কমিউনিকেশন ইমপ্রুভমেন্ট আর হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, যেটা একটা ইন্টারভিউতে সবসময় দরকার হয়, তার জন্য আমরা স্পেশাল সেশন করাচ্ছি এবং এটা কন্টিনিউয়াস চলবে, কিন্তু যতক্ষণ না আপনার ফোর্থ সেমিস্টার মানে এন্ড অবধি চলবে, যতক্ষণ না প্রত্যেকটা ছেলে চাকরি না পেয়ে বেরিয়ে যায়। এটা খুব প্রচন্ড আমাদের এটা উপকার পেয়েছে, ছেলেমেয়ের জন্যই করা হয় এটা, মানে এটা জেআইএস গ্রুপের প্রতিটি কলেজেই করানো হয়, শুধু ম্যানেজমেন্ট বলবো না, অন্য সবকিছুতেই করানো হয়, যে প্রতিটি ছেলে মেয়েকে যতদিন সে চাকরি না পেয়ে বেরোচ্ছে লাস্ট ইয়ারটা শুধু কমিউনিকেশন না, কমিউনিকেশন এন্ড ওভারঅল গ্রুমিং এর উপরে এক্সটেন্সিভ ট্রেনিং করানো হয়। কারণ আমরা হয়তো পড়াশোনা করে জানি অনেক, কিন্তু আমি যদি সেটা গিয়ে রিক্রুটারের সামনে বলতেই না পারলাম, সেটা অ্যাপ্লাই না করতে পারলাম, কিংবা এমন শ্যাবিলি গেলাম রিক্রুটার ভাবলো যে এরা কিছুই জানে না, সেইটার কোনো মানে নেই। তাহলে ম্যাম, একদম সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, যারা এমবিএ তে ক্যারিয়ার তৈরি করতে চায় তাদের জন্য কি বলবেন? তাদের বলবো যে তারা যেন শুরু থেকেই, যেটা বলছিলাম, ইংলিশ কমিউনিকেশনটা যেন একটু নিজে থেকেই রপ্ত করে। কারণ এই 2 বছরের মধ্যে মানে আমরা ট্রেনিং দিয়ে যাই, কিন্তু নিজে থেকেও যদি কিছু না আয়নার সামনে ধরিয়ে বলুক, যারা বন্ধু বান্ধব বাড়ির লোকের সঙ্গে বলুক, আস্তে 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 ঠিক হয়ে যাবে। প্রথম দিনে হয়তো সব ঠিক বলবে না। আর সেকেন্ডলি একটু অঙ্ক করুক, অ্যানালিটিক স্কিলটা দরকার, আলটিমেটলি ওটা খুব জরুরি প্রত্যেকটা ব্রাঞ্চের জন্যই। সো অঙ্ককে ভয় পাওয়ার নয়, অঙ্ক মানে আমি হায়ার ম্যাথমেটিক্স বলছি না, বেসিক অঙ্ক সেটা একটু করুক। ইংরেজি আর অঙ্কটাকে যদি একটু গ্রিপে আনা যায় তাহলে ম্যানেজমেন্টে একদম ভীষণ ভালো কাজ করে। স্যার, আপনি কি বলবেন? আমার মনে হয় প্রথমে তাকে বিশ্বাস করতে হবে যে আমি পারি। এটা যদি না হয় তাহলে সে কোনো সেক্টরে গিয়েই কিছু করতে পারবে না। আমি পারবো এই বিশ্বাসটা তাকে প্রথমে আনতে হবে, তারপরে সে নিজের মধ্যে থেকে গ্রুমিং করবে বা সে অঙ্ক করলো, সব করলো, কিন্তু ফার্স্ট যদি এই বিশ্বাস না আসে যে আমি এমবিএ করে কিছু করবো, এবং ফোকাসড হতে হবে যে আমি এমবিএ করছি মানে আমি একটা চাকরি নিয়ে বেরোবো এবং আমি এস্টাবলিশড হব, এটা প্রথম দরকার, তারপরে বাকিটা অটোমেটিক হয়ে যাবে। ধন্যবাদ জানাই আপনাদের। আর আজকে যারা শুনলেন তারা এমবিএ তে ক্যারিয়ার তৈরি করতে হলে কিন্তু খুব ছোট্ট করে 4টে জিনিস স্যার ম্যাডাম যেটা বললেন, যে অবশ্যই অঙ্ক এবং ইংরাজি, তার পাশাপাশি আত্মবিশ্বাস এবং আমি কিছু করে দেখাতে পারি, এই বিশ্বাসটাকে আত্মস্থ করতে পারলেই কিন্তু ক্যারিয়ারে সফলতা আসবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।